নমস্কার বন্ধুরা, অবকাশে আমির আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন আমি আছি পশ্চিম মেদিনীপুরের জেলা সদর মেদিনীপুর শহরে। এখান থেকে যেহেতু বিষ্ণুপুর খুব কাছে, তাই আমি আর সৈকত ঠিক করলাম যাই একটু বিষ্ণুপুরে মল্ল রাজাদের যে গড় আছে, টেরাকোটার মন্দির, সেগুলো একটু দেখে আসি। সেই অনুযায়ী সকালবেলায় বেরিয়ে পড়েছি। রবিবার, রাস্তাঘাট একদম ফাঁকা। পুরুলিয়া এক্সপ্রেস ধরবো হাওড়া থেকে, যেটা ছেড়ে আসে মেদিনীপুরে 9:30টায়। বাপরে বাপ, কি অবস্থা দেখুন! তিল ধারণের জায়গা নেই। ভেবেছিলাম বেশ বসে যাব, কিন্তু কি নাকি আজকে চাকরির পরীক্ষা আছে, তাই হাওড়া থেকে এরকম ভর্তি হয়ে এসছে। অগত্যাই বাদুড়ঝোলা হয়ে যেতে হবে সেই বিষ্ণুপুর পর্যন্ত। আমরা বিষ্ণুপুর স্টেশনে নেমে পড়েছি। আমাদেরকে নামিয়ে ট্রেন হু হু করে এগিয়ে চললো পুরুলিয়ার দিকে। আর পাশের প্ল্যাটফর্মে আদ্রা খড়গপুর মেমু প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, যেটি আবার ফিরতি মেদিনীপুরের দিকেই যাবে। আমরা এখান থেকে গুটি গুটি পায়ে স্টেশনের বাইরের দিকে যাব, যেখানে টোটো, অটো অনেক কিছুই পাওয়া যায়। দেখি কোনটা পাই, সেটা ধরে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ছিন্নমস্তার মন্দির। ছিন্নমস্তার মন্দিরটা এমনই একটা জায়গা যেখানে নামলে আমরা পুরো এরিয়াটা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারবো। আমরা একটা টোটো পেয়ে গেছি, মাথা পিছু 40 টাকা করে, আমাদের একদম ছিন্নমস্তার মন্দিরের সামনেই নামিয়ে দেবে। আর বিষ্ণুপুরে উৎসব হচ্ছে, বিষ্ণুপুর উৎসব, তো সেখানে চারিদিকে মেলার বেশ প্রচুর দোকানপাট বসেছে, ভালোই লাগছে। টোটোওয়ালা বললো 2টার আগে ফিরে আসবেন, না হলে কিন্তু রাস্তাঘাট বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা সেই ভাবনা চিন্তা মাথায় রেখে এগিয়ে চললাম। আমরা ছিন্নমস্তার মন্দিরের একটু আগেই নেমে পড়লাম এই কামানটি দেখবো বলে। এই কামানটির নাম হচ্ছে দলমাদল। এত সুন্দর এবং এত বড় একটি কামান, যেটি দেখে বোঝা যায় যে তখনকার সময় মল্ল রাজাদের সামরিক প্রতিপত্তি এবং সংস্কৃতি কতটা উৎকৃষ্ট মানের ছিল। এই দলমাদল কামানটি ইউনেস্কো হেরিটেজের তরফ থেকে সংরক্ষিত আছে। এই বিষ্ণুপুর ইতিহাসের পাতায় বেশ প্রসিদ্ধ ছিল। এর পূর্ব নাম ছিল মল্লভূম, যেখানে রাজত্ব ছিল বারোভূঁইয়াদের। দলমাদল কামানটি দেখে আমরা এগিয়ে চলে এলাম এই ছিন্নমস্তার মন্দিরের কাছে। এখান থেকে মায়ের পুজো দেওয়ার জন্য একটা ডালা কিনবো। ডালা কিনে আমরা মন্দিরের ভেতরে ঢুকে যাব পুজো দেওয়ার জন্য। মন্দিরের ভেতরটা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, কিছু তো বিধিনিষেধ থাকে, সেই জন্য। তাই চলুন এবার গিয়ে পুজোটা সেরে আসি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার গণেশ মন্দির এবং শিব মন্দিরে একটু প্রণাম করে আমরা এগিয়ে যাব সেই মল্ল রাজাদের যে স্থাপিত টেরাকোটার মন্দিরগুলো, সেগুলো দেখার জন্য। এদিক দিয়ে এলাম ছিন্নমস্তার মন্দির। ওখান দিয়ে সোজা আসলে এই যে পেছনের রাস্তাটা দেখা যাচ্ছে, এটা সোজা গিয়ে জঙ্গলের ভেতর দিয়ে সুন্দর রাস্তা। আগে মেঠো রাস্তা ছিল, আমি প্রায় বহু বছর আগেই এসেছিলাম আরেকবার আসা, তো সেই হঠাৎ করেই প্ল্যান আর কি। তো এটা দিয়ে সোজা চলে গেলে ভেতরের দিকেই মল্লরাজাদের পরপর সব গড়গুলো আছে, মন্দিরগুলো আছে। তো সেই দিকেই আমরা এবার এগোবো, দেখতে থাকুন। বারোভূঁইয়াদের শাসনকালে এই বিষ্ণুপুরে তারা অনেক মন্দির স্থাপন করেছিল। তার মধ্যে কিছু মন্দির আবার ইউনেস্কো হেরিটেজের দ্বারা সংরক্ষিত আছে। মল্ল রাজবংশের শ্রেষ্ঠ নৃপতি ছিলেন বীরহাম্বীর মল্লদেব। তিনি মল্ল রাজবংশের 49তম রাজা ছিলেন এবং বারোভূঁইয়াদের মধ্যে অন্যতম। তার রাজত্বকাল 1565 থেকে 1620 খ্রিস্টাব্দ। তিনি রাঢ়বঙ্গে পাঠান আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সনাতন ধর্মীয় রাজ্য হিসেবে নিজের রাজ্যকে প্রতিষ্ঠিত করেন। এটি হচ্ছে জোর মন্দির। এটি ইউনেস্কো হেরিটেজ দ্বারা সংরক্ষিত। এখানে 3টি মন্দির একসঙ্গে আছে। মন্দিরগুলোর ধরন অনেকটা গৌড়ীয় আদলে। মন্দিরগুলি পুরোটাই পাথর দ্বারা নির্মিত এবং মন্দিরের গায়ে অসংখ্য পাথর খোদাই করে চিত্র করা আছে, যেগুলো সত্যি খুব সুন্দর। মন্দিরগুলোর ভেতরে কোনো দেব বিগ্রহ নেই,
কারণ এখন আর যেহেতু পুজো হয় না, তাই জন্য দেববিগ্রহ নেই। এই দেখুন চিত্রগুলো কি সুন্দর না? মানে কত বছর আগে এত সুন্দর এই তেঁতুলের পাথর খোদাই করে কি সুন্দর চিত্রগুলো সব বানানো হয়েছে। জোর মন্দির দেখার পরে আমরা আরেকটি মন্দিরের উদ্দেশ্যে যাব, কিন্তু সোজা রাস্তায় যাব না, এতটাই ঘুর যে পায়ের দফারফা শেষ হয়ে যাবে। ভেতরের একটা রাস্তা আছে যেটি আমি আগেও একবার এসেছিলাম, যখন গেছিলাম সেই রাস্তা দিয়ে যাব। আর বাইরেটা কি সুন্দর গ্যালারি দেখুন বানিয়ে দিয়েছে। এই হচ্ছে সেই ভেতরের রাস্তাটা, এটা একদম মন্দিরের সামনে গিয়ে ওঠে, সেই জন্য এই রাস্তাটা দিয়েই যাব। এটি হচ্ছে রাধেশ্যাম মন্দির। এটির ভেতরে আর ঢুকলাম না, এটিকে বাইরে থেকে দেখেই আমরা এগিয়ে চললাম আরেকটা মন্দিরের উদ্দেশ্যে। এটি হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। চলুন এক মিনিটে ভেতরে গিয়ে ঘুরে দেখে নিই। এটিও আর্কিওলজিক্যাল সার্ভে এবং ইউনেস্কো হেরিটেজ দ্বারা সংরক্ষিত, সেই কারণে বেশ সুন্দর বাগান টাগান করে রেখেছে, ক্যারি করে রেখেছে। আর ভেতরের মন্দিরের যে কারুকাজ, সেটাও ঠিক ওই আটচালা গৌড়ীয় স্টাইলের যেটা হয় সেই রকম আদলেই তৈরি। এটি হচ্ছে নাটমঞ্চ। এখানে ঈশ্বরের উদ্দেশ্যে নানা রকম নাটক, নৃত্য, গীতি উপস্থাপন করা হতো। এবং মন্দিরের গায়ে কিন্তু অসংখ্য এরকম মন্দির চিত্র আছে। আর এটি হচ্ছে রথ, মানে আমরা যে রথ দেখে অভ্যস্ত এটা ঠিক সেরকম না, এটা একদম স্থাপিত রথ। এখানেই রাধা মাধব জগন্নাথ দেবের উৎসব হতো। আর পেছনে একটি পুকুর আছে, এই যে পুকুর, এটি খুব সুন্দর করে বানানো ছিল, কিন্তু সংরক্ষণের অভাবে এটিও আস্তে আস্তে কেমন ভগ্ন হয়ে যাচ্ছে। কিন্তু জলটা দেখুন একদম টলটলে জল, খুব ভালো, সুন্দর লাগছে দেখতে। এটি হচ্ছে রাধা মাধবের মন্দির, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। মন্দিরের আদল অনেকটাই আমাদের বাংলার আটচালা গৌড়ীয় আদলে। প্রত্যেকটা মন্দিরের সঙ্গে একটি করে তুলসী মঞ্চ, একটি স্নানাগার, একটি নাটমঞ্চ এবং ভোগ কক্ষ। এখানে যেমন এটি একটি পেলাম, সেটি হচ্ছে ভোগ কক্ষ। আরেকটি যেটি পেলাম সেটা হচ্ছে নহবত কক্ষ, এখানে ঠাকুরের উদ্দেশ্যে নহবত বসানো হতো, তারই এটা কক্ষ। মল্ল রাজাদের মধ্যে বীরহাম্বীর প্রথম বৈষ্ণব মত গ্রহণ করে এবং তার পুত্র রঘুনাথ সিং সেই ভাবধারা এগিয়ে নিয়ে যায়। তাদেরই পৃষ্ঠপোষকতায় সপ্তদশ শতকে বৈষ্ণব মতাশ্রিত মন্দির স্থাপত্য, চিত্রকলার বিকাশ ও প্রসার লাভ করে। ছখানা মন্দির আছে এখানে, তো মোট ছখানা মন্দিরের এটাই শেষ মন্দির। এবং এটা হচ্ছে শ্রী কালাচাঁদ মন্দির, নাম কালাচাঁদ মন্দির, কিন্তু সবই হচ্ছে শ্রীকৃষ্ণ আর নানা রকম নামেরই মন্দির, সবই হচ্ছে শ্রীকৃষ্ণ রাধিকার মন্দির। বিষ্ণুরও মন্দির আছে এখানে একটা। তো এটা হচ্ছে সর্বশেষ মন্দির। একসঙ্গে অনেকগুলি মন্দির দেখার পরে এবার আমরা চলে এসেছি একটি টোটো ধরে শ্যামরায় মন্দির দেখবো বলে। শ্যামরায় মন্দির ঢোকার মুখে দেখলাম দু সাইডে অসংখ্য বাঁকুড়া বিষ্ণুপুরের জনপ্রিয় টেরাকোটার অনেক দোকানপাট বসেছে। এই যে মন্দিরটা কি সুন্দর। আর যেহেতু এখানে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয়, তাই জন্য টিকিটের লাইনে আর দাঁড়ালাম না, বেশ ভিড় ছিল, কারণ আমাদের আবার ফিরতে হবে, তো তাই বাইরে থেকেই দেখলাম। মন্দিরটা সত্যি খুব সুন্দর।
শ্যামরাই মন্দির দেখার পরে এগিয়ে চললাম আমরা জোর বাংলা দেখবো বলে। কিন্তু রাস্তায় দেখলাম এরকম প্রচুর ভাঙা মন্দির, যেগুলো এমন ভগ্নদশা দেখে সত্যি খুব খারাপ লাগে। এটা একটা মহাপ্রভুর মন্দির, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরগুলো নষ্টই হয়ে যাচ্ছে। এই একটা মন্দির, এটাও দেখলাম। আমি আর সৈকত উঠে গিয়ে একটু বসলামও সেইখানে, চারিদিকটা দেখলাম। একটা সময় সত্যি এখানে খুব জাঁকজমক ছিল, কিন্তু এখন দেখুন সংরক্ষণের অভাবে পুরো একদম ভেঙে চুরে পড়েছে। খুব খারাপও লাগছিল দেখতে। এটা হচ্ছে জোড়বাংলা মন্দির। আর দুটো মন্দিরকে একসঙ্গে জোড়া করে তৈরি করা হয়েছে অসম্ভব সুন্দর কারুকাজ এবং স্থাপত্য। আটচালা হলেও কিন্তু আটচালাটাকে এত সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে বলার কথা না। আর এখানেও টেরাকোটার প্রচুর দোকানপাট বসেছে। এটি একটি রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরটা ঢুকে পড়লাম দেখার জন্য এই কারণে, কারণ এই মন্দিরের গর্ভগৃহে দেব বিগ্রহ আছে সেই কারণে। এটি হচ্ছে নাটমঞ্চ, এখানে নাটক উপস্থাপন হতো ভগবানের উদ্দেশ্যে। আর ভেতরের মন্দিরে এখনো কিন্তু পুজো হয়। এই যে মন্দিরের গেট, ভেতরটা অন্ধকার বলে ঠিক বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু দেব বিগ্রহ আছে এবং নিত্য পুজো হয় এখানে। এটি হচ্ছে মাতা মৃন্ময়ের মন্দির। বিষ্ণুপুরে যে 20টি বিখ্যাত মন্দির আছে তার মধ্যে একটি অন্যতম। এখানে রোজ পুজো হয় এবং ভোগ বিতরণ করা হয়। আর তার ঠিক পাশেই একটা ডোকরা শিল্পের দোকান পেয়ে গেলাম। ডোকরা শিল্প তো বিষ্ণুপুরে বেশ বিখ্যাত এবং ডোকরার কারুকাজও অসম্ভব সুন্দর হয়। ভাবলাম একটা কিনবো, যাই দোকানে গিয়ে একবার জিজ্ঞেস করি কিরকম কি দাম। এটা 105 টাকা পেঁচাটা। 10% লেস হবে। এটা টুকটাক যা কেনাকাটা ছিল করে এবার আমরা এগিয়ে চললাম। আর একটু আগে লালজি মন্দির আছে, লালজি মন্দিরটা দেখবো বলে। তার আগেই আছে বীরহাম্বির উদ্যান, উদ্যানটা ঢুকবো না, সোজা একেবারে লালজির মন্দিরটা দেখে তারপরে আমরা আবার বেরিয়ে আসবো। এটি হচ্ছে লালজি মন্দির। আর পাশেই অমল দাসের গাছটা দেখুন, একদম যেন হলুদ হয়ে আছে। স্থানীয় ভাষায় এখানে লোকেরা বলে বাদুল্লাঠি গাছ। এই মন্দিরটারই দেখলাম একমাত্র চারিদিকে বেশ পাঁচিল উঁচু করে দেওয়া আছে এবং মন্দিরটিও পাথরের নির্মিত, কিন্তু সংরক্ষণের জন্য হয়তো প্লাস্টার করা হয়েছে। পেছনে একটি স্নানাগার আছে, হয়তো ঠাকুরেরই নানাবিধ কাজকর্ম এখানে হতো, এবং পাশে একটি নাটমঞ্চ। মোটামুটি প্রত্যেকটা মন্দিরেরই কিন্তু একই ধরন এবং একই আদলেই তৈরি। এটি হচ্ছে পুরনো কেল্লার তোরণদ্বার। এইটা তোরণ, কিন্তু পাশের কেল্লাটা যদিও আমার চোখে পড়েনি। তো যাই হোক, হয়তো আরো অন্য কোথাও কোনো দিকে আছে, আমার আর সেই সময়টা ছিল না বলে তাই আর আমরা ঘুরে দেখিনি। এই কেল্লাটা দেখেই কিন্তু আমরা এবার বেরিয়ে যাব আমাদের স্টেশনের উদ্দেশ্যে, কারণ আবার 2টো বেজে গেলে কিন্তু আমাদের আবার রাস্তা বন্ধ হয়ে যাবে, সেই চিন্তাটাও আছে। কিন্তু এই তোরণের ভেতরের কারুকাজগুলো কি অসম্ভব সুন্দর, এবং পুরোটাই না সেই তেঁতুলে পাথর দিয়ে তৈরি। খুব ভালো লেগেছে। মানে বিষ্ণুপুর ঘোরাটা সত্যি একটা সার্থক হয়েছে যেন। চারিদিকটা এত সুন্দর করে নিখুঁত করে ঘুরতে পেরেছি যে বলার কথা না। আমার ব্লগের আমি প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আপনাদের আমার এই ব্লগ অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা লাইক করলে আমি বুঝতে পারি যে আমার ব্লগ আপনাদের ভালো লেগেছে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার এই চ্যানেলটাকে। তাহলে আজকে আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আনন্দে থাকবেন। ভালো থাকুন সবাই।